এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। স্বাগত সকাল ৯টার বিরতিহীন সংবাদে, সাথে আছি সাফাতুল কবির এবং আমি সঞ্চয়মতি তমা। শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। ৫ সিটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, আশা আওয়ামী লীগের। প্রার্থী হলেই বিএনপি থেকে বহিষ্কার। আজ খোলা আকাশের নিচে বসছেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা। ৩,০০০ চৌকিতে সাজাবেন পণ্য। নদীতে ফুল ভাসিয়ে পাহাড়ে বিজু উৎসব শুরু। দুঃখ ও হতাশা ভুলে নতুন বছরের মঙ্গল কামনা। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদে এছাড়াও যা দেখবেন: ইউক্রেনের মাটিতে সক্রিয় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশের বিশেষ বাহিনী, ফাঁস হওয়া মার্কিন নথির তথ্য। বায়ার্নকে ৩-০ গোলে হারালো ম্যান সিটি। বেনফিকার বিপক্ষে ২-০ গোলে জয় পেল ইন্টার মিলান। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে এবার পুরো খবরে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আর নেই। মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর পেয়ে রাতেই সর্বস্তরের মানুষ ভিড় করে হাসপাতালে। রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালের মানুষের এই ঢল বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে শেষ একবার দেখার, তার প্রতি শ্রদ্ধা জানানোর। তার হাতে গড়া গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী ও দীর্ঘদিনের সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। বলেন, ডাক্তার জাফরুল্লাহ ছিলেন তাদের অভিভাবক, আগলে রাখতেন সবাইকে। আমাদের সবার প্রিয় বড় ভাই ছিলেন উনি। আমরা কখনো বুঝি নাই যে এখানে চাকরি করছি বা ট্রেনিং নিচ্ছি। পিতার মতো উনি আমাদের শাসন করতেন। বুঝি নাই বড় ভাই আমাদেরকে এরকম পাকে করে দিবে। বাপ কই রাখবো, বাপ কারে রাখবো, আমাদের বাপ তো চলে গেল। উনি অসম্ভব ভালো মানুষ ছিল, মানে আমাদের কর্মীদের জন্য অনেক চিন্তা করতো উনি। উনি একটা বট গাছের মতো ছিল। এখন মনে হচ্ছে আমাদের মাথা থেকে বট গাছটা সরে গেছে। তাকে কেউ থামায় রাখতে পারে নাই, তার ওয়াইফও না, তার ছেলেও না, তার মেয়েও না, আমরাও না, কে আমরা তাকে থামায় রাখতে পারি না। সে কাজ করে গেছে। সারা জীবন সাদামাটা জীবনযাপন করা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন এক প্রতিবাদী কণ্ঠের নাম। 60-এর দশকে ঢাকা মেডিকেল কলেজে ছাত্র থাকা অবস্থায় হাসপাতালের অনিয়মের প্রতিবাদ করেন। মুক্তিযুদ্ধের সময় গড়ে তোলেন যুদ্ধকালীন প্রথম ফিল্ড হাসপাতাল। ডাক্তার জাফরুল্লাহ ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক, বলছেন সুধীজনেরা। 52 বছরের পরিচয় আজকে সমাপ্তি হলো, কিন্তু নিশ্চয়ই এই বাংলাদেশ জাফরুল্লাহ ভাইকে মনে রাখবে, যিনি মানুষের কল্যাণ ছাড়া, দেশের কল্যাণ ছাড়া জীবনে কোনোদিন কিছু চিন্তা করে নাই এবং সত্যের সঙ্গে, ন্যায়ের সঙ্গে অন্য কারো বিশ্বাসঘাতকতাকে সহ্য করে নাই। সেই জাফরুল্লাহ ভাই, তার অবদান রণাঙ্গনে যেমন ছিল, স্বাধীন বাংলাদেশেও ছিল। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ডাক্তার জাফরুল্লাহ। ৮১ বছর বয়সে মঙ্গলবার রাত ১১টায় নিজের গড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মরদেহ রাখা হয়েছে বারডেমের হিমাগারে। বুধবার সকাল 11:30টায় তার মৃত্যু পরবর্তী সার্বিক কার্যক্রম নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও শ্রদ্ধা নিবেদন কমিটির আহ্বায়ক অধ্যাপক আলফাতুন্নেসা। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। উনি একজন মুক্তিযোদ্ধা, কিভাবে ওনাকে এই ফর্মালিটিসগুলো করা হবে, ওনাকে কি শহীদ মিনারে নেওয়া হবে না সাবান নেওয়া হবে, ওনার যেখানে উনি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষের জন্য গণস্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছেন, গণবিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, সমাজভিত্তিক মেডিকেল কলেজ তৈরি করেছেন এবং অনেক কাজ উনি করেছেন, সেখানে নেওয়ার সম্ভাবনা আছে। দেশের চিকিৎসা খাত, ওষুধ শিল্প, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ সহ নানা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ডাক্তার জাফরুল্লাহ। তার এই চলে যাওয়ায় এক বিশাল শূন্যস্থান তৈরি হয়েছে, যা অপূরণীয়, বলছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মুক্তিযুদ্ধের সময় ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করে আহত মুক্তিযোদ্ধাদের সেবা দেন তিনি। যুদ্ধোত্তর বাংলাদেশে গড়ে তোলেন সমাজভিত্তিক গণস্বাস্থ্য কেন্দ্র। দেশের ওষুধ নীতি, গণমানুষের স্বাস্থ্যসেবা ও বিকল্প চিকিৎসা সেবা আন্দোলনের জন্য স্মরণীয় হয়ে থাকবেন জাফরুল্লাহ চৌধুরী।
সাদাসিধে জীবনে অভ্যস্ত ডক্টর জাফরুল্লাহ গত কয়েক বছর ধরে রাজনীতি, সমাজ ও সংস্কৃতির স্থিতি নিয়ে আলোচনায় সরব ছিলেন। জাফরুল্লাহ চৌধুরীর জন্ম 1941 সালের 27 ডিসেম্বর চট্টগ্রামের রাউজানে। 10 ভাই বোনের মধ্যে সবার বড় জাফরুল্লাহ। 1964 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। 1967 সালে বিলেতের রয়্যাল কলেজ অফ সার্জনস থেকে FRCS প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। 71-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে পাকিস্তানি বাহিনীর নির্মমতার প্রতিবাদে লন্ডনের হাইড পার্কে নিজের পাকিস্তানি পাসপোর্ট পুড়িয়ে রাষ্ট্রহীন নাগরিকে পরিণত হন। মুক্তিযুদ্ধে অংশ নিতে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর থেকে বিশেষ প্রত্যয়নপত্র নিয়ে ভারতে যান। আগরতলায় গেরিলা প্রশিক্ষণ শেষে ডাক্তার M.A. মবিনের সাথে মিলে প্রতিষ্ঠা করেন 480 শয্যার বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। চিকিৎসা দেন আহত মুক্তিযোদ্ধাদের। স্বাধীন দেশে তিনি হতে পারতেন দেশ সেরা সার্জন, চিকিৎসা খাতের প্রধান উদ্যোক্তা। তবে আর্থিক লাভের চিন্তা না করে ডাক্তার জাফরুল্লাহ নিজেকে নিয়োজিত করেন গণমানুষের স্বাস্থ্য খাতের উন্নয়নে। প্রতিষ্ঠা করেন গণস্বাস্থ্য কেন্দ্র, যার নামকরণ করায় শুধু নয়, জমিও বরাদ্দ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর থেকেই প্রতিষ্ঠানটি পরিণত হয়েছে গরিবের হাসপাতালে। ডাক্তার জাফরুল্লাহ এদেশে প্রথম জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছেন, ভূমিকা রেখেছেন ওষুধের দাম নিয়ন্ত্রণে। তার গুরুত্বপূর্ণ কাজ 1982 সালের জাতীয় ঔষধ নীতি। স্বাধীনতার পর স্বাস্থ্য খাতে যেটাকে বিবেচনা করা হয় সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে, তার প্রচেষ্টায় আমদানি ওষুধের সংখ্যা কমে দাঁড়ায় 225-এ। বর্তমানে 90% ওষুধই দেশে তৈরি হচ্ছে। বাংলাদেশ পরিণত হয়েছে একটি ওষুধ রপ্তানিকারক দেশে। 1979 সাল থেকেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের শিক্ষা ও নারী নীতি প্রণয়নে। জনস্বার্থে কাজ করলেও একাধিকবার ফিরিয়ে দিয়েছেন মন্ত্রিত্বের প্রস্তাব। তবে 2017 সালের শেষের দিকে বিরোধী রাজনৈতিক জোট ঐক্যফ্রন্ট প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন ছাত্র জীবনে বামপন্থী রাজনীতি করা জাফরুল্লাহ। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গঠিত এই জোটের প্রধান দল বিএনপি। 2020 সালে বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিলে এই রোগের সংক্রমণ পরীক্ষায় নিজেদের উদ্ভাবিত GR-COVID-19 ব্লড র্যাপিড টেস্ট কিট উদ্ভাবন করে গণস্বাস্থ্য কেন্দ্র। এভাবে সারা জীবন নানাভাবে দেশের মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করেছেন জাফরুল্লাহ চৌধুরী। জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে 1977 সালে স্বাধীনতা পুরস্কার পান জাফরুল্লাহ চৌধুরী। 1985 সালে পান ফিলিপাইনের রেমন ম্যাগসাইসাই পুরস্কার। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুর সহ 5 সিটি কর্পোরেশন নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছে আওয়ামী লীগ। নেতাদের ধারণা, বিএনপি অংশ না নিলেও প্রার্থীর সংকট থাকবে না, কারণ বিএনপির স্থানীয় নেতারা শেষ পর্যন্ত এই সুযোগ হাতছাড়া করতে চাইবে না। তাই প্রতিযোগিতারও ঘাটতি হবে না। গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। কোনো দলের মনোনয়ন কার্যক্রম শেষ পর্যায়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই নির্বাচনকে অগ্নিপরীক্ষা হিসেবে দেখছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। অন্যান্য দল বা স্বতন্ত্র প্রার্থীরাও 5 সিটি কর্পোরেশন নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। অনেকই ফর্ম আমাদের দলের পক্ষ থেকে নিচ্ছে, ইতিমধ্যে আমার কাছে তথ্য আছে। অতএব আমরা তো এটার জন্য প্রস্তুতি নিব। অবশ্যই এটা একটা সিগনিফিকেন্ট, আপনি ঠিকই বলেছেন, আমি আপনার সাথে একমত, যে কারা পার্টিসিপেট করে আর কারা পার্টিসিপেট করে না। জাতীয় নির্বাচন কেমন হবে সে নমুনা 5 সিটি কর্পোরেশন নির্বাচনে থাকবে বলেও বিশ্বাস আওয়ামী লীগ নেতাদের। তারা যে অভিযোগ করছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে বাংলাদেশে ভালো নির্বাচন হবে না, তার উল্টোটা হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে, ইলেকশন কমিশন স্বাধীনভাবে ইলেকশন পরিচালনা করবে, প্রমাণ করবে যে বাংলাদেশে ভালো, উত্তম, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন হয়। তবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অনড় বিএনপি। মনোনয়ন ফরমও বিক্রি করেনি দলটি। এক্ষেত্রে সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন কি আদৌ সম্ভব? নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক, কেউ না কেউ আসবেই, এবং ওয়েট এন্ড সি। সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আপনি অপেক্ষা করেন, আরও কিছু দেখবেন। আমার মনে হয় যে এই সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির কিছু নেতারা অংশগ্রহণ করবে।
এবং আমার মনে হয় বিএনপি ইঙ্গিতও দেবে। গত তারিখে আমরা দেখেছি যে তারা তো অনেক জায়গায় পার্টিসিপেট করেছে, সিলেটেও তারা পার্টিসিপেট করেছে, কিন্তু তারা হয়তো দলীয়ভাবে সেইভাবে আসে নাই, কিন্তু তাদের প্রার্থীরা আসছে, অংশগ্রহণ করেছে এবং জিতেছেও। নেতারা বলছেন স্থানীয় সরকার নির্বাচন দিয়েই দেশে জাতীয় নির্বাচনের আমেজ শুরু হবে, তাই নির্বাচনমুখী কোনো দল বা ব্যক্তির এ নির্বাচনকে উপেক্ষা করার সুযোগ থাকবে না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলেও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আসন্ন সিটি নির্বাচনে অংশ নিতে পারেন কেউ কেউ, এমন শঙ্কায় আছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। এরই মধ্যে সিটি নির্বাচনে অংশ নিতে অনেকেই নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন দলকে। তবে সিটি নির্বাচনে কেউ প্রার্থী হলে বহিষ্কার করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। বিএনপি নেতারা মনে করছেন জাতীয় নির্বাচনের আগে 5 সিটির নির্বাচনে গেলে দলের অবস্থান প্রশ্নবিদ্ধ হবে, ক্ষতিগ্রস্ত হবে আন্দোলন। দলটির নেতারা এই সিটি নির্বাচনকে ফাঁদ হিসেবেই দেখছেন। জনগণ কোনো ট্র্যাপে পা দেবে না, বিএনপিও কোনো ট্র্যাপে পা দেবে না। তবে দল নির্বাচনে যেতে না চাইলেও 5 সিটিতে অনেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহের কথা জানিয়েছেন সিনিয়র নেতাদের। সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী লন্ডনে গিয়ে দেখা করেছেন দলের একজন শীর্ষ নেতার সঙ্গে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উপনির্বাচনে উকিল আব্দুস সাত্তারের মতো সিটি নির্বাচনেও কেউ কেউ দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হতে পারেন, এমন আশঙ্কার কথাও মাথায় রেখেছেন দলটির নেতারা। যে সরকার যদি ভেবে থাকে যে সিটি কর্পোরেশনের নির্বাচন দিয়ে বিএনপির ভেতরে কিছু ক্যান্ডিডেটকে প্রলুব্ধ করে সেই নির্বাচনে নিয়ে যাবে, তাহলে সরকারের সেই আশা কিন্তু দুরাশায় পরিণত হবে। উকিল আব্দুস সাত্তারের উদাহরণ দিতে পারে। বিশাল দলের ভেতরে একজন দুজন কি করবে না করবে, আমরা কুমিল্লায় দেখেছি কর্পোরেশনের নির্বাচনে, মেয়র নির্বাচনে। এই নির্বাচন কমিশনের পক্ষে কোনো নির্বাচনই সুষ্ঠু করা সম্ভব না, যেহেতু নির্বাচন কমিশন সরকারের উপর নির্ভর করছে। সরকারের সিদ্ধান্তই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সেক্ষেত্রে আমরা বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে যাবে না। বিএনপি তার মানে এই নয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সে সকল সিটি কর্পোরেশনের প্রার্থী নেই। ভালো প্রার্থী আছে, আমাদের শক্তিশালী প্রার্থী আছে। বিএনপি নেতারা জানান, দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ সিটি নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা ভোটে সাধারণত আমাদের না যাওয়ার সিদ্ধান্ত, এটা এখনও আমাদের অটুট আছে। দল যে সিদ্ধান্ত নেবে তার বাইরে যদি কেউ নির্বাচন করে কিংবা তার বাইরে যদি কেউ যায়, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো নির্বাচনে অংশ না নেওয়ার অবস্থানে অনড় থেকেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি আদায়ে সফল হওয়ার আশা করছে বিএনপি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ হলো ট্রেনের টিকিটের ঝক্কি, এবার যাত্রার পালা। মঙ্গলবার শেষ দিনেও 1 কোটি মানুষ অনলাইন সার্ভারে ঢুকেছে। টিকিট বিক্রি হয়েছে 26,000-এর বেশি। ভবিষ্যতে সার্ভার জটিলতা কাটিয়ে ভোগান্তি কমানোর দাবি সাধারণ মানুষের। এর এত দুর্ভোগের পর ঈদযাত্রা যেন স্বস্তির হয়, সেই আশাই তাদের। ঈদে ট্রেনের টিকিট মানেই স্টেশনে দীর্ঘ অপেক্ষা, ট্রেনে ঈদযাত্রা মানেই ব্যাপক ভিড় ও শিডিউল বিপর্যয়। এবারই প্রথম ট্রেনের টিকিট বিক্রি হলো অনলাইনে। স্টেশনে ঝক্কি না থাকলেও ছিল সার্ভার জটিলতা। আগাম টিকিট বিক্রির 5 দিনে প্রায় কোটি মানুষ অনলাইনে চেষ্টা করেছেন। 3 দিন ধরে আমি চেষ্টা করতেছি একটা টিকিট নেওয়ার জন্য। সার্ভিয়ার নো সার্ভিস, কোনো সার্ভিসই নাই, টিকিটেই পাওয়া যাচ্ছে না, হাহাকার। তো অনেক সময় ট্রাই করলে পাওয়া যায় না, কিন্তু বারবার ট্রাই করলে কোনো সময় পাওয়া যায়। অনলাইনটা আগের চেয়ে অনলাইন অনেক সুবিধা, অনেক বেটার, সময় বাঁচে, সব কিছু থেকে অনলাইনে বেটার। অনলাইনে টিকিট না পেয়ে কমলাপুর স্টেশনেও এসেছেন অনেকে, কেউ কেউ এসেছেন টিকিট ফেরত দিতেও। আগে তো সরাসরি টিকিট কাটছি কাউন্টারে, যে এখন কাউন্টারে টিকিট পাই না। সরাসরি কাউন্টারে চলে আসছিলাম, কাউন্টারে চলে এসে দেখি কর্মকর্তারা বলতেছে যে অনলাইন ছাড়া টিকিট পাওয়া যায় না। 17 এপ্রিল থেকে শুরু হবে ঈদযাত্রা। স্টেশন ম্যানেজার জানান, বিনা টিকিটে কেউ যাতে ভ্রমণ করতে না পারে, এজন্য স্টেশনে তল্লাশি বাড়ানো হচ্ছে। আগামী 17 তারিখ থেকে আমাদের অগ্রিম ঈদযাত্রা শুরু হবে। টিকিট বিক্রির যে যাত্রা, সেটা 17 তারিখ থেকে শুরু হবে। আপনাদের মাধ্যমে সকল সম্বন্ধে যাত্রীদের অনুরোধ করব, তারা যেন ট্রেন ছাড়া আধা ঘন্টা পূর্বে স্টেশনে আসেন এবং সুস্থিরভাবে যার যার টিকিট দেখে এনআইডির সাথে নিয়ে যেন ট্রেন ভ্রমণ করেন। ঈদযাত্রায় এবার 9 জোড়া বিশেষ ট্রেন চলবে। এছাড়া প্রতিটি ট্রেনেই
থাকছে বাড়তি বগি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকা এবং সরু আর ভাঙা সড়কের কারণে এবারও ঈদযাত্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজটের শঙ্কা করছেন যাত্রী চালকরা। তবে পুলিশ জানিয়েছে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্যবস্থা নিচ্ছেন তারা। প্রতি বছর ঈদে যানবাহনের সাথে মানুষের ঢল নামে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, কিন্তু চলমান বিআরটি প্রকল্পের ধীরগতির কারণে ভোগান্তি এক যুগ ধরে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জয়দেবপুরের শিববাড়ি পর্যন্ত ২০ কিলোমিটার সড়কে বিআরটি প্রকল্পের কাজ চলায় সংকুচিত হয়ে পড়েছে মহাসড়ক। আর টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার খানাখন্দে ভরা। এসব কারণে এবারও ভোগান্তির আশঙ্কা চালক যাত্রীদের। প্রচণ্ড যানজট হবে এই কারণে, এই ভাঙার কারণে রাস্তার গাজীপুর সড়ক বিভাগে খুব সমস্যা রাস্তা। ঈদের ৩-৪ দিন আগে থেকে যদি আপনার কাজগুলো বন্ধ করে দেয়, রাস্তাগুলো যতটুকু কাজ করছে ছেড়ে দেওয়া হয়, তাহলে হয়তো বা যানজট মুক্ত হবে। যানজট তো হবেই, প্রচুর পরিমাণে যানজট হবে, কারণ রাস্তার তো কাজ শেষ করে নাই। রাস্তার কাজ শেষ করলে পরে যানজট ক্লিয়ার হয়। এদিকে বড়বাড়ি এলাকায় বিআরটি স্টেশনের কাজ চলমান থাকায় সেখানেও সংকুচিত হয়ে আছে মূল সড়ক। এছাড়া চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার এলাকায় দুই পাশে ফুটপাত দখলের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। দোকানপাট উঠে দিলে রাস্তাঘাট ক্লিয়ার, ফুটপাতের দোকান কারণেই যানজট লাগে। গাতা আছে, এই জায়গার মধ্যে গাড়ি ধীরে ধীরে যায়, একটু জ্যামজট আছে। জাম তো অবশ্যই বাড়বো, আস্তে আস্তে মানে যাত্রী বাড়বো, গাড়ি বাড়বো, জামও বাড়বো। এর মাঝেও আশ্বাসের কথা শোনালেন ট্রাফিক পুলিশ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন উদ্যোগের কথা জানালেন কর্মকর্তারা। ঢাকা ময়মনসিংহ রোডের সবচেয়ে চ্যালেঞ্জিং যে অংশটা আবদুল্লাপুর থেকে চান্দনা চৌরাস্তা, এইখানকার যত বটলনেস আছে, যত ঝামেলা ছিল বা যত খানাখন্দ ছিল, এগুলো কিন্তু ইতিমধ্যেই আমরা মেরামত করতে পেরেছি এবং কিছু কাজ বাকি আছে, সেগুলোও ঈদের আগে হয়ে যাবে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রতিদিন যাতায়াত করে প্রায় ৫৫,০০০ যানবাহন। ঈদকে ঘিরে সে চাপ বেড়ে যায় কয়েক গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে এবার গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, মহাসড়কে তো এবারও যাত্রী এবং চালকরা আশঙ্কা করছেন যে যানজট হবে, অপরদিকে ট্রাফিক পুলিশ বলছে যে তারা ব্যবস্থা নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে, তো সে বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কি? দেখুন, ঈদে সাধারণত এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এটি দিয়ে কিন্তু 23 জেলার মানুষ এখানে ঈদ করতে তারা বাড়ি যায় এবং এ কারণে কিন্তু প্রতি বছর আমরা যেটি দেখেছি যে এই মহাসড়কে প্রায় যানজটের সৃষ্টি হয় এবং মানুষ ভোগান্তিতে পড়েন এবং এই বছরও সেই সংখ্যাটি থেকেই যাচ্ছে। কারণ হচ্ছে যে বিআরটি যে প্রকল্পের কাজ সেটি দীর্ঘ 1 দশক ধরে চলছে, কিন্তু এই কাজ কিন্তু এখনও শেষ হয়নি এবং টঙ্গী থেকে কলেজ গেট পর্যন্ত যে অংশটি রয়েছে, এই অংশে কিন্তু রাস্তায় খানাখন্দ রয়েছে, ছোট বড় গর্ত রয়েছে। এছাড়া বিআরটির বিভিন্ন অংশে কাজ চলার কারণে কিন্তু অনেক জায়গায় রাস্তায় 1 লেনে পরিণত হয়েছে। সেসব কারণে কিন্তু মহাসড়কে এই অবস্থায় সাধারণ পরিস্থিতিতে কিন্তু 1 লেনে গাড়ি চলতে গিয়ে সাধারণত ধীরগতি হচ্ছে এবং অনেক জায়গায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। কিন্তু ঈদে যখন মানুষ একসাথে বাড়ি ফিরতে শুরু করবে, সেই সঙ্গে মানুষের পাশাপাশি কিন্তু গাড়ির সংখ্যা এই মহাসড়কে বাড়বে। ফলে স্বাভাবিকভাবে বলা চলে যে এই যে অতিরিক্ত গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু মসৃণ গতিতে চলতে পারবে না এই রাস্তা খারাপ থাকার কারণে এবং সরু লেন থাকার কারণে। এবং যাত্রী এবং চালকরা যেটি শঙ্কা প্রকাশ করছেন যে এই অবস্থা যদি থাকে তাহলে ঈদে তাদের নানা ধরনের সমস্যা হবে এবং তারা নির্বিঘ্নে আসলে যে বাড়ি পৌঁছার বিষয়টি সেটি কিন্তু শঙ্কার মধ্যে তাদের রয়েছে বলে যাত্রী এবং চালকরা বলছেন। এবং চালকরা বলছেন যে ঈদের আগে অন্তত এই যে খানাখন্দ সেটি যদি মেরামত করা হয় এবং যে চলমান কাজগুলো রয়েছে ঈদের আগে সেগুলো যদি শেষ করা হয় বা কাজ বন্ধ রাখা হয়, তাহলে কিছুটা গতি পাবে এবং এই মহাসড়ক দিয়ে গাড়ি কিছুটা গতিতে চলতে পারবে বলে চালকরা বলছেন। আর চালকরা যে আরেকটি যে অভিযোগ করছেন যে ফুটপাত দখল করে বিভিন্ন স্থানে কিন্তু হাট বাজার বসছে এবং মৌসুমী দোকান রয়েছে, এইগুলো যদি অপসারণ করা হয় ঈদের আগে, তাহলে
রাস্তার কিছুটা প্রশস্ততা পাবে এবং গাড়িগুলো স্বাভাবিক গতিতে চলতে পারবে বলে তারা মনে করছেন। আমি এই বিষয়টি নিয়ে ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলছিলাম। তারা যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে যেগুলো নেহরু সড়ক রয়েছে, অপ্রশস্ত সড়ক রয়েছে, সেগুলো যাতে প্রশস্ত করা যায় সেই বিষয়ে তারা বিআরটি কর্তৃপক্ষকে প্রস্তাবনা দিয়েছেন এবং বেশ কিছু সুপারিশ কিন্তু ইতিমধ্যে ট্রাফিক বিভাগ থেকে বিআরটি কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ট্রাফিক বিভাগ মনে করছেন যে তাদের যে সুপারিশমালা রয়েছে সেগুলো অধিকাংশ ঈদের আগে বাস্তবায়ন সম্ভব এবং এই প্রস্তাবনা যদি সঠিকভাবে নিশ্চয়ই আমরা আশা করব যে পুলিশ নির্বিঘ্ন যাত্রার জন্য ব্যবস্থা নিচ্ছে। ঈদ যাত্রায় মহাসড়কের পরিস্থিতি কেমন হতে পারে সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। আগুনে পড়ে যাওয়া ধ্বংসস্তূপে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। আজ দুপুর থেকে খোলা আকাশের নিচে দোকান নিয়ে বসবেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা। মালিক সমিতির দাবি, প্রায় ৩,০০০ ব্যবসায়ীর জন্য চৌকি নিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে, আর প্রতিটি দোকানের জন্য বরাদ্দ 17.5 বর্গফুট জায়গা। ইট বালি দিয়ে ধ্বংসস্তূপের ওপর বোনা হচ্ছে আগামীর স্বপ্ন। বুধবার থেকে আবারও কর্মচঞ্চল হয়ে উঠবে বঙ্গবাজার মার্কেট। সেজন্য খোলা আকাশের নিচে দোকান নিয়ে বসার এই প্রস্তুতি। এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে সরানো হয়েছে ১,০০০ টনের বেশি বর্জ্য। ক্ষতিগ্রস্ত ভবনগুলো অপসারণের কাজও চলছে। চৌকি নিয়ে বসে দোকানের পসরা সাজানো হবে। রোদ বা বৃষ্টি থেকে বাঁচতে ত্রিপল দেওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত। তবে সব প্রতিবন্ধকতার মাঝেই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মালামাল জোগাড়ে ব্যস্ত ব্যবসায়ীরা। মালামাল তো যেগুলো দোকানে ছিল সবই পুড়ে গেছে, আর আমাদের লাইনে কিছু মাল আছে, ওগুলো নিয়ে আপাতত এখানে বসবো ইনশাল্লাহ। আমরা এখানে বলছে যে 3 ফুট বাই 5 ফিট একটা চৌকি বানানোর জন্য, তো ওই চৌকি আমরা বানাইতে দিছি, অনেকে প্রস্তুতি নিতেছে। মাননীয় মেয়র সাহেব যেটা বলছে যে বসার একটু ভিতরে সুযোগ করে দিবে, যদি আমাদেরকে বসার একটু সুযোগ করে দেয় তাহলে আমাদের যে দোকান মাল আছে কারখানায় সেই দোকান নিয়ে আমরা ওখানে প্রস্তুতি নিয়ে বসবো আর কি। এরই মধ্যে ২,৯৬১ দোকানের তালিকা করা হয়েছে বলে দাবি মালিক সমিতির। সবাই যেন দোকান নিয়ে বসতে পারেন সেই লক্ষ্য তাদের। আমাদের নিচতলায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের আমরা সংকলন করব, যেভাবে হোক তাদের একটা অ্যাড্রেস করব। তো সেই করতে যায় আমার এখানে নিচতলায় যে দোকান ছিল, যেই ডাবল দোকানগুলি ছিল তাকে আমরা একটা চৌকি দিব, 3টা দোকান ছিল একটা চৌকি দিব এতে। আর আমাদের যেই আগের যে গল্লিগুলি ছিল, গল্লি আমরা কমিয়ে দিচ্ছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য খোলা ব্যাংক অ্যাকাউন্টে এরই মধ্যে 2 কোটি 12 লাখ টাকা জমা পড়েছে বলে জানিয়েছে মালিক সমিতি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে পাহাড়িদের বিজু উৎসব। ভোরে চেঙ্গি ও মাইনি নদীতে তরুণ তরুণীরা ফুল ভাসিয়ে উৎসব শুরু করেন। রীতি অনুযায়ী পুরনো বছরের দুঃখ জড়া ভুলে নতুন বছরের মঙ্গল কামনায় নদীর জলে দেবী গঙ্গার উদ্দেশ্যে এই ফুল ভাসানো হয়। চাকমা তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরে বন থেকে মাধবীলতা, রঙ্গন সহ নানা রকমের ফুল এনে নদীতে ভাসায়। পরে নদীর পাড়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে মঙ্গল কামনা করেন তারা। বিজু চাকমাদের উৎসব হলেও সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে এই উৎসব সার্বজনীন রূপ নেয়। যতগুলো আমাদের দুঃখ কষ্ট ছিল গত বছরের, আর সেই ফুল দুঃখ কষ্টকে ভাসিয়ে তারপর নতুনকে আমরা বরণ করে নেব। আমাদের যে ঘর বাড়ি আছে আমরা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিই, বর্ষকে বরণ করি এবং পুরনো বছরকে আমরা বিদায় জানাই। এখানটা প্রাণীর মেলা হয়েছে, সবাই এখানে এসেছে ফুল উৎসবে, খুবই ভালো লাগছে। আমি আমার পরিবার নিয়ে এসেছি। বিজু উৎসবের বিষয়ে আরও জানাতে বা রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, আজকে যেহেতু ফুল বিজু উদযাপন হবে, তো সেখানে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, পূজা সহ যে আনুষ্ঠানিকতার বিষয়ে তথ্য জানতে পেরেছেন বিস্তারিত জানাবেন। আসলে রাঙামাটিতে যদি আমি ফুল বিজুর অবস্থা যে উদযাপনের যে বিষয়, সেটা হচ্ছে যে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি হচ্ছে রাঙামাটি শহরের কেরানি পাহাড় এলাকায়। এই জায়গায় আমি সকাল 7টার দিকে এসেছিলাম। এখানে এই পুরো এলাকাতে কানায় কানায় পূর্ণ ছিল মানুষ। তো বর্তমানে প্রায় শেষ পর্যায়ে আমি যদি আপনাকে দেখাই যে কিছু তরুণী তারা ফুল বাসানোর জন্য এসেছেন, আর এখন ফুল বাসানোর অনুষ্ঠান কিন্তু চলছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যে রাঙামাটি শহরের যে সমস্ত বিভিন্ন বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশু তারা কিন্তু ফুল বাসিয়ে তারা বিগত বছরের যে দুঃখ গ্লানি তারা সেগুলো মুছে তারা নতুন বছর যেন সুন্দর হয়
তারা সেটা প্রার্থনা করেছেন। তো এখানে আমি দেখেছি যে রাঙ্গামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান তিনি যে ফুল বাসানোর উৎসবটি সেটা তিনি উদ্বোধন করেছেন। তো এরপরে এখানে হাজারো, হাজারো মানুষ তারা ফুল বাঁচিয়ে পুরনো বছরকে বিদায় জানিয়েছেন এবং নতুন বছরকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা প্রার্থনা করেছেন যেন নতুন বছর যেন সুখ সমৃদ্ধি বয়ে আনে সেটা তারা প্রার্থনা করেছেন। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে পাহাড়ের যে বিগত ২ বছর ধরে আমরা যেটা দেখেছি যে তার সেই আসলে দ্বিগুণ ৩ গুণ পরিমাণ উৎসব আমরা লক্ষ্য করছি। এই যে কারণ মানুষের স্বতঃস্ফূর্ততা যেটা বলা যায় সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি রাঙ্গামাটিতে। গত ৩ এপ্রিল থেকে রাঙ্গামাটিতে যে বিজু সাংগ্রাই বিজু উৎসব শুরু হয়েছে। একটা বিষয় আগামী কালকে যেহেতু পাহাড়ের যে মূল বিজু সেটা যে পাহাড়িদের ঘরে, ঘরে যে খাবারের আয়োজন পাঁচজনের পরিবেশন সেটা চলবে। তো আগামী ১৫ তারিখ থেকে মারমাদের যে সাংগ্রাই জল উৎসব সেটা হবে। এর এবং আগামী ১৬ তারিখ রাঙ্গামাটির বাঙালহালিয়া রাজস্থলীর বাঙালহালিয়া এলাকায় যে মারমাদের যে সবচেয়ে বড় উৎসব সাংগ্রাইয়ের যে জল উৎসব সেটা অনুষ্ঠিত হবে। সেখানে রাঙ্গামাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তা, সরকারি কর্মকর্তারা তারা উপস্থিত থাকবেন। তো আজকে যে ফুলবিজুর যে সকাল ৬টা ৭টা থেকে যে প্রোগ্রাম সেটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো ফুল বাসানোর আনুষ্ঠানিকতা প্রায় শেষ পর্যায়ে। এখন মানুষ বাসায় ফিরে গিয়ে তারা যে আগামীকালকে যে মূল বিজুর যে প্রস্তুতি সেটা তারা নিচ্ছেন। এই হচ্ছে আমার কাছে রাঙ্গামাটির ফুল বিজুর সর্বশেষ অবস্থা। বিজু উৎসবের খবর রাঙ্গামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা। সরকারের চেয়ে ৪৭ ভাগ বেশি সি সেকশন বা সিজার হয় বেসরকারি হাসপাতালে। সেখানকার ৮৩ ভাগ শিশুই জন্ম হয় সিজারে। সরকারের সবশেষ জনসংখ্যা ও স্বাস্থ্য জরিপে এই চিত্র উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে ১০ বছরে শিশু মৃত্যু রোধে বড় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। প্রতি হাজারে কমেছে ১২ জন শিশুর মৃত্যু। জনসংখ্যা ও স্বাস্থ্য পরিস্থিতি জানতে জরিপ করে নিপোর্ট। সবশেষ ২০২২ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ৩০,০০০-এর বেশি মানুষের উপর চালানো হয় জরিপ। ২০২২ সালে দেশে জন্ম নিয়েছে ৩৬ লাখের বেশি শিশু। এদের ৪৫ ভাগেরই জন্ম সিজারে। গত ৪ বছরে সিজার বেড়েছে ১১%। গবেষণায় দেখা যায় সরকারি হাসপাতালে সিজার হয় ৩৬ ভাগ আর বেসরকারিতে তা ৮৩ ভাগ। পৃথিবীর বিভিন্ন দেশেই প্রত্যেকটা সি সেকশনকে অ্যাকাউন্টেবল করা হয় যে আপনি যদি একটা সি সেকশনে যান কেন যাচ্ছেন, কার বেনিফিটের জন্য যাচ্ছেন, আর দের এনাফ জাস্টিফিকেশন সি সেকশনের জন্য। এই মুহূর্তে সি সেকশনের এই বিশাল রেটটা ইজ ড্রিভেন বাই দ্য প্রাইভেট সেক্টর, মেজরলি প্রাইভেট সেক্টরের জন্যই। যতক্ষণ না পর্যন্ত আমরা প্রাইভেট সেক্টরকে একটা নিয়মতান্ত্রিকতার ভেতরে নিয়ে আসতে পারবো সরকারের পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত এই রেটকে ঠিক করা সম্ভব না। গবেষণা বলছে দেশে এখনও শিশু মৃত্যুর বড় কারণ নিউমোনিয়া। তবে বড় সাফল্য এসেছে শিশু মৃত্যু রোধে। ৪ বছর আগে প্রতি হাজারে ৪৩ জন শিশু মারা গেলেও সবশেষ হিসেবে তা নেমেছে ৩১-এ। আমাদেরকে এই হারটা এখন ধরে রাখতে হবে যে সামনে যত আমরা আগাবো শিশু প্রত্যেকটা মৃত্যুরকে বাঁচানো অনেক বেশি কষ্টকর হবে। তো সরকারের এখন ভালো উদ্যোগগুলোকে বজায় রাখতে হবে। দ্যাট ইজ এ গ্রেট ইমপ্লিকেশন যে বাংলাদেশ ইজ অন ট্র্যাক টু অ্যাচিভ এসডিজি এগেইন। গবেষণায় দেখা যায় শিশুকে মায়ের বুকের দুধ পানে পিছিয়েছে বাংলাদেশ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহনের সুযোগ পেতে যাচ্ছে ভারত। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন জুনের মধ্যেই স্থায়ী ট্রানজিট আদেশ জারি করা হবে। শেষ মুহূর্তে আলোচনা চলছে কিছু ফি বাড়ানো নিয়ে। অর্থনীতিবিদরা বলছেন এই ট্রানজিট ব্যবস্থার মাধ্যমে সেবা রপ্তানির সুযোগ অধ্যায়ে যুক্ত হবে বাংলাদেশ। ২০১৮ সালে ভারতে এসিএমপি চুক্তি স্বাক্ষর করে ঢাকা ও দিল্লি, যার আওতায় ভারতকে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহনের অনুমতি দেয় বাংলাদেশ। ২০১৯ সালে একটি আদর্শ কার্যপ্রণালী তৈরি হলে পরের বছর পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম বন্দর দিয়ে একটি ভারতীয় পণ্যের চালান আগরতলা যায় আখাউড়া হয়ে। গত বছর মোংলা বন্দর দিয়ে আরও 2টি রুটে পরীক্ষামূলক ট্রানজিট নেয় দেশটি। ভারতকে মোংলা ও চট্টগ্রাম বন্দর বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি দিতে স্থায়ী আদেশ জারি করতে যাচ্ছে এনবিআর। চলছে অবশিষ্ট জটিলতা নিরসনের কাজ। কর্মকর্তারা জানান বিশ্বব্যাপী কন্টেইনারের নিরাপত্তায় ব্যবহার করা হয় ইলেকট্রনিক কার্গো ট্র্যাকিং সিস্টেম ইসিটিএস, কিন্তু বাংলাদেশে এ ব্যবস্থা নেই। ট্রানজিট পণ্যের নিরাপত্তায় দ্রুত এই ব্যবস্থা চালুর চেষ্টা করছে এনবিআর। আর যতদিন ইসিটিএস চালু হচ্ছে না ততদিন
কর্মকর্তাদের পাহারায় পণ্য পরিবহন হবে। এজন্য ফিও ঠিক করা হয়েছে, তবে কর্মকর্তাদের ভাতা এতে অন্তর্ভুক্ত নেই। আমরা তো গুডস রপ্তানি নিয়ে বেশি চিন্তা করি, কিন্তু বাংলাদেশের যে জিওগ্রাফিক যে পজিশন, স্ট্র্যাটেজিক পজিশন, একটা হাব হিসাবে আমরা ট্রান্সপোর্ট হাব হিসাবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। তো সেখানে আমরা কিন্তু এটাকে একটা সেবা খাতের রপ্তানি হিসাবেও আমাদের এটা দেখা উচিত। বন্দরে ট্রানজিট পণ্য খালাসের দায়িত্বে সিএন্ডএফ নাকি শিপিং এজেন্ট অথবা ফ্রেইট ফরওয়ার্ডার থাকবে, তাও চূড়ান্ত করছে এনবিআর। বিশ্লেষকেরা বলছেন এই ট্রানজিট ব্যবস্থার সফলতা নির্ভর করবে বন্দরের সক্ষমতার ওপর। ওখানে যদি প্রফিট হয় তখন হবে, অন্য যেখানে যেখানে কানেক্টিভিটি হওয়ার সম্ভাবনা আছে সেখানেও একটা ইম্প্যাক্ট ফেলবে। কারণ তখন বলবে যে এই তো আমরা একটা করেছি, এখানে তো লাভবান হয়েছে। তাহলে যদি আমরা বাংলাদেশ নেপালের বিষয় যদি থাকে, সেখানে যদি আমরা একটা কানেক্টিভিটি লজিস্টিক্স ইত্যাদি তৈরি করি, তাহলে সেখানেও একটা প্রফিট আসবে। সাধারণত পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনে দীর্ঘ সময় লাগে ভারতের। বাংলাদেশের ভেতর দিয়ে পণ্য পরিবহন করতে পারলে সময় ও খরচ দুটোই কমে আসবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন দেশের 3টি সমুদ্র বন্দরের মধ্যে সবচেয়ে গভীর পায়রা বন্দর। গত মাসে ড্রেজিং শেষ হওয়ায় এই বন্দরে ভিড়তে শুরু করেছে বড় জাহাজ। আগামী সপ্তাহে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ৪১,০০০ মেট্রিক টন পণ্য নিয়ে জেটিতে ভিড়বে জাহাজ এমভি সোল। একের পর এক সরাসরি জেটিতে মাদার ভেসেল ভিড়তে পারায় বন্দরটি নিয়ে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। 10.2 মিটার গভীরতা, 190 মিটার দৈর্ঘ্য ও 32 মিটার প্রস্থের মেসিনিয়ান স্পায়ার নামের এই জাহাজটিতে এসেছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা। সোমবার 40,950 মেট্রিক টন কয়লা নিয়ে বাহামার পতাকাবাহী জাহাজটি পৌঁছায় পায়রা বন্দরের জেটিতে। এর আগে গত বৃহস্পতিবার অরুণা হুলিয়া নামে 10.2 মিটার গভীরতার আরও একটি জাহাজ প্রায় 38,000 মেট্রিক টন কয়লা নিয়ে আসে। আগামী সপ্তাহে দুবাইয়ের ফুজাইরা বন্দর থেকে 41,000 মেট্রিক টন পাথর নিয়ে আসবে সাইরাজের পতাকাবাহী জাহাজ এমভি সোল। এরকম জাহাজ এখন এখানে সচরাচর আসবে। আর আমরা আশা করছি আগামী সপ্তাহে এখানে আরও বড় জাহাজ 50,000 মেট্রিক টনের জাহাজ এবং লেংথওয়াইজ 210 মিটারের জাহাজ এখানে আসবে। বন্দরটি চালুর 6 বছরে দেশি বিদেশি 1419টি জাহাজ পণ্য খালাস করে। এর মধ্যে ছিল 360টি কয়লাবাহী মাদার ভেসেল। আগে বহির্নোঙর থেকে লাইটারেজ জাহাজের মাধ্যমে পণ্য খালাস করলেও বন্দরে ড্রেজিংয়ের পর সরাসরি জেটিতে ভিড়ছে বড় বড় জাহাজ, যা দেশে ইতিহাসে প্রথম। পায়রা বন্দর কর্তৃপক্ষ অত্যন্ত সফলতার সাথে 1419টি জাহাজ হ্যান্ডেল করতে সক্ষম হয়। তার মধ্যে 360টি বিদেশি মাদার ভেসেল রয়েছে। এর মাধ্যমে সরকার প্রায় 850 কোটি টাকা রাজস্ব আয় করতে সক্ষম হয়েছে। চট্টগ্রাম মোংলা বন্দরেও জেটিতে সরাসরি ভিড়তে পারে না বড় বড় মাদার ভেসেল। সে সুযোগ পায়রা বন্দরে হওয়ায় নতুন নতুন রেকর্ড গড়ছে বন্দরটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। লাল সাদা পোশাক আর নানা রঙের পণ্য নিয়ে বৈশাখী মেলায় বসবেন মৃৎশিল্পীরা। সেজন্য মনের মাধুরী মিশিয়ে মাটির খেলনার নানা আকৃতি দিচ্ছেন তারা। কেউ মাটি গুঁড়ো করে কাদা করছেন, কেউ বা তৈরি করছেন হাঁড়ি পাতিল, হাতি, ঘোড়া সহ আকর্ষণীয় খেলনা। চলছে শেষ পর্যায়ে মাটির তৈজসপত্র ও খেলনায় রং তুলির আঁচড় দেওয়ার কাজ। প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। কর্মজীবী মানুষের ইফতারের চাহিদা মেটাতে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে গুলশানের রেস্টুরেন্টগুলো। সর্বনিম্ন 180 টাকা প্যাকেজে খাবার সরবরাহ করছে তারা। ক্রেতারা বলছেন দামে বেশি হলেও পরিচ্ছন্নতার কথা বিবেচনা করে এসব দোকানে ইফতার কেনেন তারা। রোজায় গুলশানের দোকান ভেদে অর্ধশতাধিক পদেরও বেশি খাবার রয়েছে ইফতারের আয়োজনে।
ঐতিহ্যবাহী খাবারের সাথে ক্রেতারা পাচ্ছেন ভারতীয় সহ বিদেশি নানা পদ। মধ্যবিত্তদের কথা চিন্তা করে গুলশানের খলিফাজ রেস্টুরেন্ট ইফতারের প্যাকেজ দিচ্ছে সর্বনিম্ন 180 টাকায়। তাদের বেশিরভাগ ক্রেতা গুলশানের কর্মজীবী নারী। আমরা সবসময় ফ্রেশ পেয়ে থাকি, একবারই ভালো, এটা আপনি ধরতে পারেন। তারা যেটা যেরকম মানুষ চায় যে বাসায় যেমন আমরা করে খাই একবারে নির্ভেজাল, এখানে আপনি ধরেন নির্ভেজাল ভালো জিনিসটা পাচ্ছেন। 20 টাকা থেকে প্লেট 380 টাকা পর্যন্ত, যেটা একটা পরিপূর্ণভাবে একজন ইফতার করতে পারবে। ছোলা বুট দিই, ভেজিটেবল পাকুড়া দিই, অনিয়ন পাকুড়া দিই, জিলাপি দিই, খেজুর দিই, এখানে আপনার পরাটা থাকে, তিহারি থাকে। প্রতিদিন এমন আয়োজন থাকছে বিকেল 5টা থেকে সেহরি পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও ইফতারের পসরা নিয়ে বসেছে বড় বড় রেস্টুরেন্টগুলো। খাবারের গুণগত মানটা মেনটেন করা হয় এবং খাবারটা খুব ফ্রেশ খাবারটা এখানকার দেওয়ার চেষ্টা করা হয়। স্পেশাল কিছু আইটেম থাকে এই সময়, যেটা অলওয়েজ থাকে না। যেরকম এখানে যেরকম পুরান ঢাকার যেরকম বিখ্যাত কিছু, যেটা যেরকম গুলশানেতে এটা অলওয়েজ থাকে না। তবে অন্যবারের তুলনায় এবার বেচাকেনা কম বলে দাবি ব্যবসায়ীদের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ইফতার তৈরির সামগ্রী কিনতে বেগ পেতে হচ্ছে বলেও জানান তারা। কিছু ইফতারি পণ্যের দাম বেড়েছে, কোনোটির আবার দাম ঠিক রেখে পরিমাণ কমানো হয়েছে। এবার তো সবকিছু আসলে ইনফ্লেশন বেশি, সো দাম তো ডেফিনেট অনেক বেশি হাই। আমাদের এখানে বাসি খাবার পাবেন না। আমাদের এখানে মাঝে মাঝে ভোক্তা অধিকার থেকে প্রায় অভিযান করা হয়, তো আমাদের কোনোবারই কোনো রকম ফলস পায়নি। ইফতারের স্বাদ পরিবর্তন করতে রোজার শেষ দিকে রেস্টুরেন্টে যাওয়ার কথা জানান সাধারণ মানুষ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উৎসব মানেই নতুন পোশাক কেনার ধুম। ঈদ ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে রাজধানীর বিপণী বিতানগুলোতে ক্রমেই বাড়ছে ক্রেতা সমাগম। এবারের ঈদে নায়রা, পাঠান, কেজিএফ, পুষ্পা নামে নতুন নতুন ডিজাইনের পোশাকের প্রতি আগ্রহ তরুণ প্রজন্মের। একদিকে বড় উৎসব ঈদ, অন্যদিকে বাঙালির সর্বজনীন উৎসব পয়লা বৈশাখ। এই দুই উৎসবকে ঘিরেই ফুটপাত, দোকান ও শপিং মলগুলোতে বেড়েছে ক্রেতা সমাগম। আর মাত্র 10 দিন পর ঈদ, তাই বাহারি রং ও নকশার পোশাকের প্রতি আগ্রহ বেশি ক্রেতাদের। বিক্রেতারা জানান, এবারের ঈদে মেয়েদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে নায়রা, সারারা, গারারা নামের পোশাক। অন্যদিকে ছেলেদের পছন্দের শীর্ষে রয়েছে পাঠান, কেজিএফ, পুষ্পা। ঈদ উপলক্ষে নতুন আমাদের আসছে কেজিএফ 2, পুষ্পা, প্রিন্টেড, পাট্টা, সলিড, এগুলো বারবেরি কিছু প্রোডাক্ট, এগুলো সব। তবে আগের তুলনায় এবছর পোশাকের দাম বেশ চড়া বলে জানান ক্রেতারা। বাচ্চাদের গত বছর নিয়েছি 2000 টাকা, এটা সে বছর নিলাম 5000 টাকা, মানে একটু দ্বিগুণের থেকে একটু বেশি। সবকিছুর দাম বাড়তি, সবকিছুরই আসলে এখনকার দিনে তো আপনার কোনো কিছুই আর বাদ নাই যে দাম বাড়ে নাই। তো ওই সুযোগে আর কি তারাও সুযোগ নিচ্ছে, তারাও বাড়ায় নিচ্ছে সবকিছুর দাম। খুবই বেশি, মানে একদম আমরা যেমন করে আসছি, মানে যেই বাজেটের মধ্যে আসছি সেই বাজেটে পাওয়া যাচ্ছে না কিছু। সাপ্তাহিক ছুটির দিনে ভিড় বেশি হলেও অন্যদিন আশানুরূপ ক্রেতা আসছে না বলে জানান ব্যবসায়ীরা। আমরা ঈদের জন্য পুরোপুরি প্রিপারেশন নিয়ে রাখছি যে আমাদের কাস্টমার আমরা এখনো ওইরকম আশানুরূপ পাচ্ছি না, কিন্তু এখনো আমরা আশায় আছি। মাসে আতঙ্কা কিনে না, নাকি কাস্টমার টাকা না, নাকি আল্লাহ জানে, কাস্টমার নাই মার্কেটে। ব্যবসায়ীরা মনে করেন শিগগিরই আরও জমে উঠবে ঈদের বাজার। সেই আশায় দোকানে পসরা সাজাচ্ছেন দোকানিরা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার বাংলা নববর্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা বের করা হচ্ছে না, জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসন জানায়, চারুকলা ইনস্টিটিউট বন্ধ থাকায় এই সিদ্ধান্ত। বিষয়টিকে শিক্ষার্থী ও প্রশাসনের দ্বন্দ্বের জের হিসেবে দেখছেন সংস্কৃতি কর্মীরা। গেল 2 দশক ধরে চট্টগ্রামে বাংলা নববর্ষের প্রথম দিন মঙ্গল শোভাযাত্রা বের করে আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। মাঝখানে করোনার কারণে 2 বছর বিরতি দিলেও গত বছর ঠিকই বের করা হয়েছিল এই শোভাযাত্রা। কিন্তু এবারের মূল আনুষ্ঠানিকতায় থাকছে না মঙ্গল শোভাযাত্রা। তবে শিক্ষার্থীদের একাংশ শোভাযাত্রার পক্ষে। আমাদের যে মঙ্গল শোভাযাত্রা বর্ষবরণ, এটাই যদি করতে না পারি, আমাদের ছাত্র জীবনের আসলে এই ক্ষোভটা কেমনি মিটাবো আমরা, মানে যে আকুতি, আমাদের যে উচ্ছ্বাস, আনন্দ, এগুলো কেমনি মিটাবো আমরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, চারুকলা ইনস্টিটিউট বন্ধ থাকায় এবারের আয়োজনে থাকছে না শোভাযাত্রা। তবে ছোট পরিসরে হলেও বর্ষবরণের অনুষ্ঠান হবে। অতীতে যেভাবে হয়েছে সেভাবে যথাযথভাবে পালন করা হবে না। যেহেতু চারুকলা বন্ধ, সেজন্য আমরা ওখানে করতে পারতেছি না। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে প্রোগ্রাম করার কথা অতীতে যেভাবে হয়েছে সবগুলোই হবে।
বিষয়টিকে শিক্ষার্থী ও প্রশাসনের দ্বন্দ্বের জের দাবি করে শোভাযাত্রা না হবার জন্য হতাশা জানিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত ছিল যে স্বপ্রণোদিত উদ্যোগে তারা আমাদের শিক্ষার্থীদেরকে ডেকে বলা উচিত ছিল যে তোমরা ওখানে না হলে এখানে বা যে কোনো জায়গায় তোমরা এইভাবে উৎসবটা পালন করো, আমরা তোমাদেরকে ব্যবস্থা করে দিচ্ছি। শোভাযাত্রা হোক না হোক সব জরা গ্লানি মুছে ফেলে নববর্ষকে বরণে প্রস্তুত চট্টগ্রামবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের গোপন নথি ফাঁস হওয়ার পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার প্রকাশ্যে এসেছে ইউক্রেনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা কয়েকটি দেশের বিশেষ সামরিক বাহিনীর কাজ করার তথ্য। ফাঁস হওয়া আরেক নথিতে রয়েছে শিগগিরই রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের সক্ষমতা হারানোর পূর্বাভাস, যা নিয়ে হতাশ যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ফাঁস হওয়া বেশ কিছু গোপন নথি, যেগুলোতে রয়েছে ইউক্রেন যুদ্ধের পরিকল্পনা, সমরাস্ত্রের পরিমাণ সহ সংবেদনশীল সব তথ্য। অতি গোপন এসব নথি প্রকাশ্যে আসার পর থেকেই ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। এবার জানা গেল রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনে সক্রিয় রয়েছে পশ্চিমা কয়েকটি দেশের বিশেষ সামরিক বাহিনীর সদস্যরা। গত 23 মার্চের একটি নথি অনুসারে যুক্তরাজ্যের বিশেষ বাহিনীর সর্বোচ্চ 50টি দল ইউক্রেনে কাজ করছে। এছাড়া লাটভিয়ার 17, ফ্রান্সের 15, যুক্তরাষ্ট্রের 14 ও নেদারল্যান্ডসের একটি দল যুদ্ধে জড়িত। তবে সরাসরি কোনো মন্তব্য না করলেও এসব তথ্যে গুরুতর ভুল রয়েছে বলে মঙ্গলবার এক টুইটে জানায় যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে প্রকাশ্যে আসা আরেকটি নথির তথ্য মতে মে মাসে মাঝারি পাল্লার বিমান প্রতিরক্ষা সক্ষমতা কমে আসবে ইউক্রেনের। এই অবস্থায় আকাশপথে কর্তৃত্ব বাড়বে রাশিয়ার। তাছাড়া স্থলভাগেও পাল্টা আক্রমণের সক্ষমতা হারাবে কিয়েভ। নথিতে ইউক্রেনে চালানো অভিযানে রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য উঠে আসে। এদিকে মিত্রদেশ দক্ষিণ কোরিয়ার উপর যুক্তরাষ্ট্রের গুপ্তচর বৃত্তি সংক্রান্ত আরেকটি নথি গণমাধ্যমের নজরে এসেছে। এতে জানা যায় ইউক্রেনে অস্ত্র সহায়তা পাঠাতে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের দ্বিধাদ্বন্দ্বের কথা। যুদ্ধে লিপ্ত কোনো দেশে অস্ত্র না পাঠানোর দক্ষিণ কোরীয় নীতি থাকলেও কিয়েভে অস্ত্র পাঠানোর চাপ যুক্তরাষ্ট্রের। যদিও ফাঁস হওয়া তথ্য অসত্য ও বানোয়াট বলে দাবি করেছে সিউল। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর 8,500 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এই তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা তাদের। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় OHCH আরও জানায় 2022 সালের 24শে ফেব্রুয়ারি থেকে চলতি বছরের 9 এপ্রিল পর্যন্ত 8,490 জন নিহত হয়েছে। আহত হয়েছে 14,244 জন। রুশ বাহিনীর হামলার শিকার ইউক্রেন সরকারের নিয়ন্ত্রণে থাকা এলাকায় বেশিরভাগ মানুষের মৃত্যু রেকর্ড করা হয়। এর মধ্যে দোনেৎস্ক ও লুহান্স্কে মারা গেছেন প্রায় 4,000। বিরোধপূর্ণ কাশ্মীরে আগামী মাসে G20-র বৈঠক করায় ভারতের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে পাকিস্তান। একে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে দেশটি। একই সঙ্গে G20-র প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ভারত সেপ্টেম্বরের শুরুতে দিল্লিতে সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের সম্মেলনের প্রস্তুতিও নিচ্ছে। এর আগে G20-র বিভিন্ন পর্যায়ে বৈঠক নিয়ে সময়সূচি প্রকাশ করে ভারত। এতে এপ্রিল-মের বৈঠকস্থল হিসেবে কাশ্মীরের শ্রীনগর ও লাদাখকে বেছে নেওয়া হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। বিরোধপূর্ণ অঞ্চলকে বৈঠকের জন্য বেছে নেওয়ায় নিন্দা জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব উপেক্ষা এবং জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের নীতি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ তাদের। কাশ্মীরের মালিকানা দাবি করা দুই দেশ অঞ্চলটির আলাদা আলাদা অংশ শাসন করছে। আইপিএল থেকে সরে দাঁড়িয়ে ঢাকা লিগে ফোকাস সাকিব আল হাসানের, তবে সতীর্থ লিটন দাসকে শুভকামনা জানিয়েছেন। বলেছেন লিটনের আইপিএল অভিজ্ঞতা আসন্ন ওয়ানডে বিশ্বকাপে কাজে লাগবে। ভিন্ন কন্ডিশন হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য জানিয়েছেন সাকিব। থাকার কথা ছিল ভারতে আইপিএল মিশনে, নাম প্রত্যাহার করে ঢাকা লিগে মোহামেডানের হয়ে খেলছেন
সাকিব আল হাসান। এরই মাঝে বাণিজ্যিক কর্মকাণ্ডেও ব্যস্ততাও চলছে। সতীর্থ লিটন দাস অবশ্য কলকাতায় নতুন অভিজ্ঞতার সম্মুখীন। কেকেআরের প্রথম অনুশীলনে দেখা যায় ফুরফুরে মেজাজে। নিজে না গেলেও লিটনকে নিয়ে রোমাঞ্চিত। তার আইপিএল অভিজ্ঞতা বিশ্বকাপে অ্যাডভান্টেজ দিবে, বিশ্বাস সাকিবের। কোনো ওই বিষয়ে কথা হয়নি, তবে আমি শিওর যে লিটন এখন অনেক এক্সপিরিয়েন্স এবং ওইখানে যে ওর যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা অবশ্যই ওয়ার্ল্ড কাপে কাজে লাগবে। অ্যাট দি সেম টাইম ও যদি সুযোগ পায়, আমি চাইবো যে ও যেন সুযোগটাকে এনজয় করে। এটা ওরকে পেশার হিসাবে না নিয়ে ও যদি এনজয় করতে পারে, ও যদি ওর মতো করে খেলতে পারে, অবশ্যই ও সাকসেসফুল হবে। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ফরম্যাটেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। আগামী মাসে অ্যাওয়ে সিরিজে আইরিশদের সাথে ভিন্ন কন্ডিশনের চ্যালেঞ্জটাও জিততে চান সাকিব। যায় আয়ারল্যান্ডে, এর আগেও তো ওদের সাথে খেলেছি, ওখানে 3-0-তে আমরা জিতেছিলাম মনে হয়। তো চেষ্টা থাকবে যেন আমরা সেম রেজাল্ট করতে পারি। যদিও ডিফারেন্ট কন্ডিশন ইংল্যান্ডে খেলা হবে, চেষ্টা থাকবে যে আমরা যেভাবে ওয়ানডে খেলছি ওইভাবেই খেলতে, এবং যেহেতু আমাদের ওয়ানডে দলটা খুবই স্ট্রং, আশা করি আমরা ভালো রেজাল্ট। ঈদের ছুটিতে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবেন সাকিব। সেখান থেকেই ইংল্যান্ডের দলের সাথে যোগ দিবেন তিনি। অবশ্যই সবার জন্য সবাই বসে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 ম্যাচ পর দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে খেলিয়েছে, তবে হারের বৃত্ত ভাঙতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হার 6 উইকেটে। 173 রানের টার্গেটে শেষ বলে ম্যাচ জিতে নেয় মুম্বাই। 4 ওভারে 38 রান দিয়ে 1 উইকেট নেন মুস্তাফিজ। রোহিত শর্মা ঈশানের ব্যাটে উড়ন্ত শুরু মুম্বাইয়ের। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। 3টি চারে মোট 13 রান দেন। এরপর 15তম ওভারে এসে মাত্র 2 রান খরচ ফিজের। পরের ওভারে রোহিত শর্মাকে ফিরিয়ে আসার সঞ্চার করেন তিনি, তবে নিজের শেষ ওভারে হতাশ করেছেন টাইগার তারকা। শেষ ওভারে গিয়ে ম্যাচ জেতে মুম্বাই। রোহিতের ব্যাটে আসে 50। তিলক বর্মা করেন 41 রান। এর আগে 2 বল বাকি থাকতেই 172 রানে গুটিয়ে যায় দিল্লি ক্যাপিটালস। ওয়ার্নারের ব্যাটে 50 এলেও সেটা ছিল মন্থর গতির ইনিংস। মিডল অর্ডারে অক্ষর প্যাটেলের ঝোড়ো 54 রানে চ্যালেঞ্জিং টোটাল পায় দিল্লি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে 3-0 গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে বেনফিকাকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছে ইন্টার মিলান। প্রথম থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার শুরু করে বায়ার্ন, তবে জার্মান চ্যাম্পিয়নদের আধিপত্য বজায় ছিল কেবল বল দখল আর পাসের ক্ষেত্রে। আক্রমণ আর অন টার্গেট শটের হিসাবে ম্যান সিটি ছিল অনেক এগিয়ে। বায়ার্নের বল দখলের হার যেখানে 56%, সেখানে সিটিজেনদের ক্ষেত্রে সংখ্যাটা 44। তবে ম্যান সিটির 9টি অন টার্গেট শটের বিপরীতে বাভারিয়ানদের অন টার্গেট শট ছিল মাত্র 4টি। নিজেদের মাঠে এমনিতেই আত্মবিশ্বাসে এগিয়ে ছিল ইংলিশ জায়ান্টরা। সিটিজেনদের মাঝে বোঝাপড়াও ছিল দারুণ। গোল পেতেও খুব একটা অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। 27 মিনিটে রদ্রির বাঁ পায়ের বুলেট গতির শটে এগিয়ে যায় গার্দিওলা শিষ্যরা। বিরতির আগ পর্যন্ত আরও একাধিকবার বায়ার্নের রক্ষণের পরীক্ষা নেয় দলটি, তবে ব্যবধান বাড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধেও প্রেসিং ফুটবল খেলে ম্যান সিটি। 70 মিনিটে সিলভার হেডে 2-0 গোলের লিড পায় সিটিজেনরা। অ্যাসিস্টের খাতায় নাম লেখান হাল্যান্ড। ম্যান সিটির হয়ে শেষ গোলটি করেন সেই হাল্যান্ডই। 76 মিনিটে তার করা গোলে সহায়তা করেন জন স্টোনস। ফলে 3-0 গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ম্যাচটা মোটেও সহজ ছিল না। ছেলেরা দুর্দান্ত খেলেছে, তবে বায়ার্ন দারুণ দল। যে কোনো দলকে 3 গোল দেওয়ার ক্ষমতা আছে ওদের, তাই পরের লেগেও ভালো খেলতে হবে। এদিকে বেনফিকা ইন্টার মিলান ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় ইতালিয়ান জায়ান্টরা। ফলস্বরূপ নিকোলা বারেলার গোলে 51 মিনিটে এগিয়ে যায় ইন্টার। ঘরের মাঠে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে বেনফিকা, তবে ম্যাচের 77 মিনিটে বড় ধাক্কা খায় পর্তুগিজ ক্লাবটি। হাত দিয়ে বল ঠেকিয়ে অতিথিদের পেনাল্টি উপহার দেন মারিও। স্পট কিক থেকে দলের দ্বিতীয় গোলটি করেন লুকাকু, আর স্বস্তির জয় পায় ইন্টার। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পিছিয়ে গেছে অনূর্ধ্ব 21 হকি দলের ভারত সফর। এ সপ্তাহে যাবার কথা থাকলেও জিও পেতে দেরি হওয়ায় যেতে পারছে না তারা। সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহে ভারত যাবে বাংলাদেশ দল। সেখানে বিশ্ববিদ্যালয়ে দলগুলোর সাথে 15টি ম্যাচ খেলার কথা রয়েছে। স্পন্সর সংকট, জিও নিয়ে বিলম্ব।
যুব হকি দলের ভারত সফর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল, অবশেষে শঙ্কা কেটেছে, মিলেছে সরকারের আদেশনামা। আপাতত নিজ উদ্যোগেই ভারতে দল পাঠাচ্ছে ফেডারেশনের সাধারণ সম্পাদক। এরই মধ্যে ভিসার জন্য আবেদন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ফাইন্যান্সিয়ালি বিষয়টা সম্পূর্ণই আমাদের ব্যক্তিগত। আমরা রাষ্ট্রীয় কোনো তহবিল থেকে, হকি ফেডারেশন কোনো তহবিল থেকে একটি পয়সাও আমরা খরচ করতে পারছি না, বিধায় এই জন্যই আমাদের অর্থ নেই। আর সেটা আমাদের তো স্পন্সরই নেই। আমরা এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ের জন্য আমরা স্পন্সর খুঁজছি। টিম অফিসিয়াল এবং প্লেয়ার, সকল প্লেয়ারকে নিয়ে আমরা ভিসার প্রসেসিং করে আসলাম আগে এম্বাসিতে। তো এখন তারা অলরেডি ডেট দিয়েছে আমাদের 30 তারিখ। তো এটা আমাদের জন্য একটু লেট হয়ে যাবে। ভারতের 26 দিনের ক্যাম্পে পাঞ্জাব ও হারিয়ানায় 15টি ম্যাচ খেলানোর পরিকল্পনা ফেডারেশনের। তবে ভিসা পেতে দেরি হওয়ায় কমে যেতে পারে ম্যাচের সংখ্যা। ভিসা যদি আমরা লেট হয়ে যাবে তো আমাদের সময়টা শর্ট হয়ে যাবে, তখন হয়তো প্র্যাকটিস ম্যাচ আর কম হবে। আমাদের এখন যা প্ল্যান আছে, আমরা যদি আগামী 3-4 দিনের মধ্যে ভিসাটা পেয়ে যাই, তাহলে হয়তো আমরা 15-16টা প্র্যাকটিস ম্যাচ খেলব। 23শে মে ওমানে শুরু হবে জুনিয়র এশিয়া কাপ। আসরে এর আগে কখনোই খেলেনি বাংলাদেশ। তার আগেই এই সফর কাজে দেবে, গড়ে উঠবে ম্যাচ টেম্পারমেন্ট, বলছেন কোচ। সেরাটা যাতে দিতে পারে, তো তার জন্য আমাদের প্র্যাকটিস ম্যাচের বিকল্প নেই, প্র্যাকটিস ম্যাচ খেলতেই হবে। প্লেয়ারদের অভিজ্ঞতা অর্জন করা এবং নার্ভটা শক্ত করা, যাতে আমরা এশিয়া কাপ ভালো করতে পারি। যদি আমরা ওদিকে ভালো দুইটা বড়, মানে আমাদের চেয়ে র্যাঙ্কে যারা আগে, দুইটা টিমকে আমরা যদি ধরতে পারি, ইনশাআল্লাহ ওয়ার্ল্ড কাপ খেলতে পারি। জুনিয়র এশিয়া কাপে চাইনিজ তাইপে, হংকং, ইন্দোনেশিয়া, স্বাগতিক ওমান সহ অংশ নেবে 10টি দেশ। তবে গ্রুপিং হয়নি এখনও। আসরে সেমিতে উঠতে পারলেই মিলবে বিশ্বকাপ খেলার টিকিট। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যস্ত নেত্রকোনা ও হবিগঞ্জের মৃৎশিল্পীরা চলছে শেষ পর্যায়ে মাটির তৈজসপত্র ও খেলনায় রং তুলির আঁচড় দেওয়ার কাজ। বাংলা নববর্ষ উপলক্ষে গ্রাম ও শহরের বৈশাখী মেলায় বাড়ে মাটির তৈরি বিভিন্ন পণ্যের চাহিদা। পহেলা বৈশাখ বাঙালি প্রাণের উৎসব। লাল সাদা পোশাক আর নানা রঙের পণ্য নিয়ে বিভিন্ন জায়গায় বসে বৈশাখী মেলা। এসব মেলা ঘিরে ব্যস্ত নেত্রকোনার মৃৎশিল্পীরা। মনের মাধুরী মিশিয়ে মাটির খেলনার নানা আকৃতি দিচ্ছেন মৃৎশিল্পীরা। কেউ মাটি গুঁড়া করে কাদা করছেন, কেউ বা তৈরি করছেন হাড়ি, পাতিল, হাতি, ঘোড়া সহ আকর্ষণীয় খেলনা। জেলায় প্রায় 650 কুমার পরিবার মাটির সামগ্রী তৈরির সাথে যুক্ত। মাটি তৈরি করে আমরা পালকি তুলি, নৌকা তুলি, হাঁস তুলি, ভিন্ন জাতের পুতুল বানাই। চৈত্র মাসে মেলার সময় হয়েছে, আমরা সারা দিন সারা রাইতে আমরা কাজকর্ম করি। প্লাস্টিক পণ্যের দাপটে মাটির পণ্য যেন হারিয়ে না যায়, সেজন্য কুমারদের আর্থিক অনুদান দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। তারা যে কর্মটা করছে আমাদের সমাজসেবা প্রণোদনা দিয়ে আসছি। প্রদানের মাধ্যমে তারা যেন টিকে থাকে সমাজে, এই লুপ্ত শিল্পরা যেন হারিয়ে না যায়, সেই লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর তাদের উন্নয়নে, তাদের আয়বর্ধক কর্মকাণ্ড সহ তাদের অর্থনৈতিক উন্নয়নে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। বৈশাখী মেলা ঘিরে মাটির খেলনা ও পণ্য তৈরিতে ব্যস্ত হবিগঞ্জের মৃৎশিল্পীরাও। দিনরাত এক করে মাটির পুতুল, ফুলের টব ও গৃহস্থালী সামগ্রী তৈরি করছেন তারা। তো আমরা বেশিরভাগ ফুলের টব, ফুলের শাড়ি, ফুলদানি, এরপরে হাড়ি, ফাতিল, কুলা ফাতিল, এইগুলো বানাইয়া মেলা এবং বানিয়ে আমরা বিক্রি করি। বৈশাখী মেলাটা সুন্দরভাবে মানুষ উপভোগ করতে পারে। আমরা বিভিন্ন ধরনের হাড়ি পাতিল, বিভিন্ন ধরনের খেলনা জিনিস আমরা এগুলো বানিয়ে থাকি। সারা বছরই মাটির জিনিসের চাহিদা বাড়াতে সব সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। হবিগঞ্জ জেলায় যারা আছেন তারা ভালো কাজ করছেন, তবে তারা যেহেতু একটু এখন সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, এই প্রাচীন ঐতিহ্যটি দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেকটা, সেই জন্য তো আমি মনে করি যে তাদের জন্য যে সহযোগিতাটুকু লাগবে, আমি প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই তাদেরকে সেই সহযোগিতা প্রদান করতে প্রস্তুত আছি। অন্য সময়ের তুলনায় চৈত্র মাসে সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটে মৃৎশিল্পীদের। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।